হ্যালো স্টুডেন্টস, আজ আমরা শুরু করব দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান রায়মার্টিন বইয়ের যে ভৌতবিজ্ঞানের 11 নম্বর স্কুলটা শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুল। এটা পেজ নম্বর কত আছে? 173 পাতা। ঠিক আছে, পেজ নাম্বার 173। কী বলছে কোশ্চেনগুলো পরপর একটু বলে দিই। বলছে গ্রুপের কোশ্চেন বলছে গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে সবচেয়ে ক্ষতিকারক কোনটি? কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা বলে দিই, এই স্কুলটা আমি করেছি, এই স্কুলের কোশ্চেনটা না ভীষণ জটিল কোশ্চেন এবং কনফিউশনের কোশ্চেনও আছে কিছু কিছু জায়গায় দেখলাম। ঠিক আছে, তো এই স্কুলে তোমরা কিন্তু অবশ্যই ভালো করে করবে, যেহেতু জটিল কোশ্চেন তাই ইজি কোশ্চেন তো অন্য স্কুলগুলোতে আছে। ঠিক আছে, এই স্কুলে কিন্তু অবশ্যই তোমরা খুব ভালো করে করবে। ঠিক আছে, বলছে প্রদত্ত কোণটি চার্জের সূত্রে ভিটি লেখচিত্র মেনে চলে। ঠিক আছে, এটা হচ্ছে এই যে যারা মূল বিন্দুগামী হবে সেটাই ভিটি লেখচিত্র মেনে চলবে। এটি আলোক উৎস থেকে, এটি বিন্দু আলোক উৎস থেকে অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। একটু বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলো। এই উৎস থেকে দর্পণে আপতিত এবং দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হবে? 180 ডিগ্রি। কেন বলো তো? কারণ এটা বক্রতা কেন্দ্রে কিন্তু স্থাপিত হয়েছে। ঠিক আছে, তো বলছে একটি লাল বর্ণের লাল ও বেগুনি বর্ণের আলোক রশ্মি বায়ুমাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের অনন্ত তলে আবদ্ধ হয়ে যথাক্রমে আর এবং ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে প্রদত্ত কোণটি সঠিক হবে। ঠিক আছে, তা দেখে নাও, এটা হচ্ছে কী বলছে, এটা বেগুনি এবং লাল এবং বেগুনি মানে আলোক রশ্মির বায়ুমাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের অনন্ত তলে আবদ্ধ হয়ে যথাক্রমে আর এবং ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে বলছে কোনটা সঠিক হবে। দেখে নাও উত্তরটা কী হবে। এর উত্তরটা হবে সি এর দাগ। ঠিক আছে, উত্তর লেন্সের সামনে একটি উত্তর লেন্সের সামনে বস্তু 2f এর বেশি দূরত্বে থাকলে প্রতিবিম্ব দূরত্ব কোথায় হবে? অপর পাশে এফ এর বেশি এবং 2f এর কম, অর্থাৎ এফ এবং 2f এর মাঝে। ঠিক আছে, বলছে প্রদত্ত কোন আয়নটি সর্ববস্থিত কক্ষে 8টি ইলেকট্রন নেই? এগুলোর 3টির ক্ষেত্রে আছে, p⁻² এর ক্ষেত্রে, মানে p2 এর ক্ষেত্রে নেই। প্রদত্ত কোনটি লুইস ডট গঠন অঙ্কন করা সম্ভব নয়? হচ্ছে হাইড্রোজেন। তারপরে গ্রুপ বি এর কোশ্চেনগুলো বলছে যে একটু জ্বালানির নাম লেখো যাতে কার্বন নেই অথচ তাপন মূল্য বেশি, হাইড্রোজেন। ঠিক আছে, বলছে অতিবেগুনি রশ্মির প্রভাবে ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটির ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়? এটা সক্রিয় ক্লোরিন পরমাণু। ODS এর প্রণাম কি? ওজোন ডিপ্লেটিং সাবস্ট্যান্স। ঠিক আছে, স্থির চাপে নির্দিষ্ট পরে কোনো গ্যাসের আয়তনের সঙ্গে তার পরম উষ্ণতার সম্পর্ক সমানুপাতিক, কারণ আমরা জানি ভি প্রপোর্শনাল টি হয়। কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ চার্লস বয়েলের সূত্র মেনে চলে? উচ্চ উষ্ণতা ও নিম্ন চাপে। আদর্শ গ্যাসের অণুগুলির মধ্যে আকর্ষণ বল চাপের সঙ্গে কীভাবে পরিবর্তিত হয়? চাপের উপর নির্ভর করে না। উত্তর। ঠিক আছে, কাঁচ নির্মিত কোনো লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যের কী পরিবর্তন হবে? অবশ্যই তাই, বৃদ্ধি পাবে। ঠিক আছে, উত্তল লেন্সের চাঁদের প্রতিবিম্ব কোথায় গঠিত হবে? চাঁদ যেহেতু অসীম আছে তাই ফোকাসে তৈরি হবে। বস্তুর অবস্থান কোথায় হলে কোনো লেন্স দ্বারা গঠিত প্রতিবিম্ব লেন্সটির বক্রতা কেন্দ্রে গঠিত হয়? 2f। একমাত্র বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে তো বক্রতা কেন্দ্রে কিন্তু প্রতিবিম্ব তৈরি হয় এবং সেক্ষেত্রে বস্তুর আকার কিন্তু সমানও হয়। 10 সেমি ফোকাস দৈর্ঘ্যের একটি লেন্স থেকে বস্তুতে কত দূরত্বে রাখলে প্রতিবিম্বের রৈখিক বিবর্তন 1 হবে? দেখো 10 সেমি যদি ফোকাস দূরত্ব হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ কত? 10 দুগুণ 20 সেমি হবে। তাহলে উত্তর হবে রৈখিক বিবর্তন 1 করতে গেলে আমাদের কী করতে হবে? ওটাকে 20 রাখতে হবে, কিন্তু প্রতিবিম্বের অবস্থানটা বলো 20 হতে হবে। অর্থাৎ আমরা বলতে চাইছি এখানে আমরা জানি কি m ভি ভি/ইউ। ভি মানে হচ্ছে তোমার প্রতিবিম্বের দূরত্ব আর ইউ হচ্ছে বস্তুর দূরত্ব। এম এর মান যদি 1 হতে হয়, ভি এর মান কত হচ্ছে দেখো আমরা জানি r=2f। এফ এর মান যদি 10 হয় তাহলে 10 দুগুণ 20 সেমি হবে আর এর মান, তাই তো? তার মানে সেটা কি ভি এর মান। তাহলে ভি এর মান যদি 10 হয়, 10 বলছে কেন, ভি এর মানই বের করতে হবে। ইউ এর মান কত বলেছে? ইউ এর মান বলেছে হচ্ছে 20। তাহলে ভি এর মান কত হবে? 20 20 হবে। ঠিক আছে, তাহলে 20 সেমি হচ্ছে আমাদের অ্যান্সার। লিথিয়াম, সোডিয়াম, লিথিয়াম, রুবিডিয়ান আর পটাশিয়াম, এদের মধ্যে আয়নন বিভাবের অনুসারে সাজালে কী হবে? রুবিডিয়াম থেকে পটাশিয়াম বেশি, পটাশিয়ামের থেকে সোডিয়াম বেশি, সোডিয়ামের থেকে লিথিয়াম বেশি। CaO যৌগটি গঠন করতে একটি ক্যালসিয়াম পরমাণু কতগুলি ইলেকট্রন ত্যাগ করে বলো তো? অবশ্যই 2টি ইলেকট্রন ত্যাগ করবে, তাই তো? বাইরের পক্ষে তো 2টি ইলেকট্রনই আছে না। গ্রুপ সি এর কোশ্চেন কী বলছে দেখো, অতিবেগুনি রশ্মির প্রভাবে ওজোন স্তরের সৃষ্টি এবং ধ্বংসের উপযুক্ত বিক্রিয়ার সমীকরণ সহ লিখতে বলছে। আমার মনে হয় যে স্যার কোশ্চেন করেছেন এই সেটটা, তার মানে স্টুডেন্টের প্রতি রাগ ছিল, বুঝতে পেরেছো? সে রাগের থেকে তিনি কোশ্চেনটা করেছেন। তাই যেসব কোশ্চেন কোনো স্কুলেই নেই, কোনো এতদিন এতটা স্কুল করলাম 11টা 12টা, কোনো স্কুলে যে কোশ্চেনগুলো নেই সেই কোশ্চেনগুলো এই স্কুলে আছে। এই দেখো বলেছে, দেখো বায়ুমণ্ডলীয় স্ট্র্যাটোস্ফিয়ারে অতিবেগুনি রশ্মির
বস্তুতে দুটি অনুক্রমিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ওজনস্তর সৃষ্টি হয়। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, ওজনস্তর সৃষ্টিটা, ঠিক আছে, সবটা লিখতে হবে বা তুমি এই অবধিও লিখতে পারো, এই পর্যন্ত লিখলেও হবে কিন্তু। ঠিক আছে, নেক্সট দেখো কী বলছে, আর একটা একই সঙ্গে বলেছে অতিবেগুনি রশ্মির প্রভাব ওজনস্তর ধ্বংসে। তো এখানে বলে এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে ওই অবধি কিন্তু লিখতে হবে। দেখে নেব উত্তরটা, 1 নম্বর পয়েন্টটা। বেশিরভাগ জায়গায় 2 নম্বর পয়েন্টটা দেয়, এখানে দিয়েছে 1 নম্বর পয়েন্ট। ঠিক আছে, আমি আগেই বলেছি উদ্ভট একটা স্কুল, উদ্ভট কোশ্চেন, কিন্তু কোশ্চেনগুলো করে মজা পাবে। তারপরে দেখো বলেছে যে 57 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, ঠিক আছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? সবার মান টানগুলো হ্যান ত্যান বলে দেওয়া আছে। এই অঙ্কটা দেখে নাও কীভাবে করতে হবে। এখানে অঙ্কটা কীভাবে করবে, কী বলছে, পি এর মান 57 সেন্টিমিটার এইচজি দেওয়া আছে, দেখো প্রশ্নে দেওয়া আছে 57 সেন্টিমিটার এইচজি, তাই তো? ওটাকে আমরা কী করতে হবে, এই পিটাকে আমাদের সেন্টিমিটার এইচজি থেকে এটিএমে কনভার্ট করতে হবে। এটিএম কনভার্ট করতে গেলে 76 দিয়ে ভাগ করতে হবে। 57/76 এত এটিএম হচ্ছে। টি এর মান কত দেওয়া আছে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। 27কে আমাদের 273 দিয়ে যোগ করে 300 কেলভিন করতে হবে। 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, তবে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বের করো এখান থেকে। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হয়? 44 গ্রাম, কারণ কার্বনের 12, অক্সিজেনের 16 দুগুণ 32, 32 আর 12 44 গ্রাম। ঠিক আছে, তো আমাদের সূত্রটা কী আছে? আচ্ছা, আমাদের এনের মান বের করতে হবে। এন মানে কত হবে তাহলে? মোট আমাদের যে বলেছে 22 গ্রামের জন্য বের করতে হবে। আছে কত গ্রাম? 44 গ্রাম, তাহলে 22/44 মানে 1/2। আমাদের সূত্র কি? পিভিজি করবে এনআরটি। এন মানে হচ্ছে সবারই মান বের করা আছে, ভি এর মান বের করতে বলেছে, তাহলে এনআরটি বাই পি। এন মানে 1/2, আর মানে 0.082, যে তোমার টি মানে হচ্ছে 300, আর পি মানে কত? 57/76, 57 তলায় আর 76 উপরে উঠে গেল। ঠিক আছে, তারপরে কি করবে, এটা যদি মান বের করো তাহলে উত্তর কত হবে? 16.4 লিটার। ঠিক আছে, তারপরে অঙ্কটা কী বলেছে, যে 300 কেলভিন উষ্ণতায় 760 এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন যদি 300 সেন্টিমিটার কিউব হয়, এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? ঠিক আছে, তো দেখে নাও অঙ্কটা কীভাবে করবে তোমরা। এই কোশ্চেনটা হুবহু দেওয়া আছে যে 300 কেলভিন তাপমাত্রায় 760 এইচজি চাপে কোনো গ্যাসের আয়তন 300 সেন্টিমিটার কিউব বলে এসটিপিতে ওই গ্যাসের আয়তন কত হবে? পর্ষণমূলক প্রশ্ন, এটা খুব ভালো করে করবে। পিওনের মান 760 এইচজি চাপ, আয়তন ভিওন বলেছে 300 সেন্টিমিটার কিউব, প্রাথমিক উষ্ণতা কত বলেছে? টি1 300 কেলভিন, চূড়ান্ত উষ্ণতা পি2 এর মান কত হবে? এসটিপিতে বলেছে, মানে প্রমাণ চাপ মানে 760 এইচজি চাপ, চূড়ান্ত উষ্ণতা কত হবে? টি2, মানে এসটিপিতে মান হচ্ছে কত? প্রমাণ উষ্ণতা 0 কেলভিন মানে 273, 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। চূড়ান্ত আয়তন ভি2 এর মান বের করতে হবে। বয়েল এবং চার্জির সূত্র অনুযায়ী আমরা বলতে পারি P1 V1/T1 = P2 V2/T2। V2 এর মান যদি বের করতে হয় তাহলে সূত্রটা কী হবে? P1 V1/T1 × T2/P2। ঠিক আছে, তাহলে এগুলো মান টান বসিয়ে দাও। 760 কেটে যাবে, 300 কেটে যাবে, 273 সেন্টিমিটার কিউব উত্তর হবে। এসটিপিতে গ্যাসের আয়তন কত হবে তাহলে? 273 সেন্টিমিটার কিউব। আশা করি বোঝা গেল অঙ্কটা। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে 7 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট একটা বস্তুকে উত্তর লেন্স থেকে 12 সেমি দূরত্বে রাখা আছে। লেন্স থেকে প্রতিমের দূরত্ব বলা আছে 24 সেমি, এবং প্রতিমের ব্যাসার্ধ কত হবে? প্রতিমের দৈর্ঘ্য কত হবে? তো অঙ্কটা কীভাবে করবে একটু দেখে নাও। অঙ্কটা তোমরা কী কী দেওয়া আছে একটু দেখে নাও অঙ্কটার মধ্যে। এই অঙ্কের মধ্যে দেওয়া আছে আমরা বেসিক্যালি জানি সূত্রটা কি জানো? এম = I/O, মানে ইমেজ বাই অবজেক্ট সমান তোমার হচ্ছে V/U। ঠিক আছে, V/U মানে হচ্ছে এটা প্রতিমের দূরত্ব বাই বস্তুর দূরত্ব। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দেওয়া আছে দেখো, প্রতিবিম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে, অর্থাৎ আয়ের মান বের করতে বলছে। তাহলে বস্তুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? বস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। ঠিক আছে, বস্তুকে উত্তর লেন্স থেকে 12 সেমি দূরত্বে রাখা আছে, অর্থাৎ বস্তুকে রাখা আছে, ইউ এর মান কত আছে? 12 সেমি দূরত্বে। ঠিক আছে, 12 সেমি দূরত্বে রাখা আছে, আর প্রতিবিম্বের দূরত্ব কত হয়? 24 সেমি, অর্থাৎ ভি এর মান কত হয়েছে? 24 সেমি। তাহলে এম এর মান বের করতে গেলে M = V/U, ভি মানে কত? 24, আর ইউ মানে কত? 12, 12 2 24, এম এর মান কত হচ্ছে? 2। এম এর মান 2 বসাও। আমরা জানি আবার কি M = কী হয়, আবার আমরা জানি M = কত? I/O। তার মানে এম এর মান 2 বসাও। 2 সমান কত হবে? আই মানে কত জানি না, ও মানে কত? ও মানে হচ্ছে 7। তাহলে আয়ের মান কত হবে? 7 গুণ কত? তাহলে অতএব আয়ের মান কত হবে? 7 গুণ 14 সেন্টিমিটার। আশা করি বোঝা গেল। তাহলে আয়ের মান কত হবে? 7 গুণ 14 সেন্টিমিটার। আয় মানে হচ্ছে প্রতিমের দূরত্ব, তো কত হবে? 14 সেন্টিমিটার। তারপরে কোশ্চেন কী বলছে দেখো, তারপরে কোশ্চেন বলছে যে
কই একটি প্রিজমের একটি তলে আলোক রশ্মি 30 ডিগ্রি কোণে আপতিত হচ্ছে আর অপর তল থেকে 60 ডিগ্রি কোণে নির্গত হচ্ছে, চ্যুতি কোণের মান 40। তার মানে আমাদের বলেছে, আমরা জানি কি সূত্রটা, আমরা জানি যে ডেল ইজ ইকুয়াল টু চ্যুতি কোণ ডেল ইজ ইকুয়াল টু আয়ন প্লাস I2 মাইনাস জে, এটা আমাদের সূত্র আছে, তাই তো। যেখানে আয়ন মানে কত বলা আছে, আয়ন মানে বলেছে কত ডিগ্রি কোণে পড়ছে, 30 ডিগ্রি কোণে পড়ছে, আয়ন মানে হচ্ছে 30 ডিগ্রি, I2 মানে হচ্ছে 60 ডিগ্রি কোণে নির্গত হচ্ছে, এবং তোমার ডেলের মান কত বলেছে 40 ডিগ্রি, ডেলের মান কত বলেছে 40 ডিগ্রি ডেলের মান বলেছে, চ্যুতি কোণের মান। তাহলে এর মান কত হবে বলেছে, দেখো এর মান যদি বের করতে হয় মাইনাসে এদিকে গেলে প্লাসে হয়ে গেল, আর প্লাস ডেল ওদিকে গেলে মাইনাস ডেল, তাহলে আয়ন প্লাস I2 মাইনাস ডেল হবে। আয়ন মানে 30, I2 মানে কত 60 মাইনাস 40, 37 90, 90 থেকে 40 বাদ দিলে কত হয়, 90 থেকে 40 বাদ দিলে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কার মান বেরোলো, প্রতিসারক কোণের মান। ঠিক আছে, প্রতিসারক কোণের মান তাহলে কত হলো 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি বোঝা গেল। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, প্রতিসারক কোণের মান 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে বলেছে পর্যায় সারণীতে পর্যায় এবং শ্রেণী বরাবর কীভাবে তড়িৎ ধনাত্মকতা পরিবর্তিত হয় তার লেখো। পর্যায় শ্রেণীতে পর্যায় এবং শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হয়, তো তড়িৎ ঋণাত্মকতা যেভাবে পরিবর্তিত হবে তড়িৎ ধনাত্মকতা তার বলে উল্টোভাবে ঠিক পরিবর্তিত হবে। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা একেবারেই সম্পূর্ণ বিপরীত। ঠিক আছে, বোঝা গেল কি বললাম। তাহলে আমাদের এই উত্তরটা তোমরা পেয়ে যাবে এখানে। তো এর পর্যায় বরাবর কীভাবে পরিবর্তিত হয় দেখে নাও। বাম দিকে ডান দিক গেলে পরমাণুর সংখ্যা মানে বৃদ্ধির সাথে সাথে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, আর এক্ষেত্রে কিন্তু হ্রাস পায়। ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা কীভাবে হ্রাস পায় কিন্তু এক্ষেত্রে উপর থেকে নিচের দিকে নামলে। ঠিক আছে, তারপরে তোকে বলেছে HCl সমযোজী হলেও এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন। তো তোমরা রাইমেডিনের মানবীতে পেয়ে যাবে, যাতে রাইমেডিনের মানবী আছে রাইমেডিনের মানবীটা একটু খোঁজো, 517 পাতায় তোমরা এটা উত্তর পেয়ে যাবে, 517। এই যে বলছে HCl সমযোজী হওয়া সত্ত্বেও কী বলছে তড়িৎ পরিবহন করে কেন। এই যে HCl বলেছিল, HCl তোমরা এটা দেখতে পারো, HCl গ্যাস তড়িৎ পরিবহন করে না। ঠিক আছে, কিন্তু HCl এর জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করে কেন, এই উত্তরটা কিন্তু একই। ঠিক আছে, তোমরা এটা লিখতে পারো। তারপরে বলেছে, আচ্ছা তার পরের কোশ্চেনটা কিন্তু রং কোশ্চেন, আমি এটা আর বললাম না, কোশ্চেন লিখে দেওয়া আছে রং কোশ্চেন কেন বলো তো, ABC 3টে মৌল দিয়েছে আর পরমাণু ক্রমাঙ্ক ইলেকট্রন সংখ্যা 4টে দিয়েছে। ঠিক আছে, ফলে ওই অঙ্কটা বলে ভুল আছে। তারপরে তোকে বলেছে XYZ মৌলগুলি পারমাণবিক সংখ্যা যথাক্রমে 9 10 11, 3টি মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে লেখো কোন মৌলটি কেবলমাত্র তড়িৎযোজী এবং কোন মৌলটি কেবলমাত্র সমযোজী। ঠিক আছে, উভয় প্রকার বন্ধন গঠন করবে XX আর YXZ যৌগ দুটি লুইস গঠন অঙ্কন করো। ঠিক আছে, এটার উত্তর হবে এইটা। এই যে XYZ মৌলগুলি পারমাণবিক সংখ্যা অনুসারে দেওয়া আছে। ঠিক আছে, 9 10 আর 11। তো এখানে 1 নম্বর, এই হচ্ছে 2 নম্বর উত্তর, দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, এবং এখন শেষ হয়নি, পরের পাতায় কিছুটা আছে। এই যে লুইস ডট চিত্র অঙ্কন করতে বলেছে না, এই যে লুইস ডট চিত্র। ঠিক আছে, এটা লুইস ডট চিত্র অঙ্কন করা হয়েছে এই পর্যন্ত। এটা কিন্তু ভালো করে করবে, বইতেই করে দেওয়া আছে, ওই জন্য আমি কিছু বললাম না, আশা করি পড়লেই বুঝতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। এই স্কুলটা একটু জটিল মতো, ওই জন্য দেরি হচ্ছে একটু। ঠিক আছে, নেক্সট স্কুলটা কী বলছে, 1 গ্রাম ভরের, প্রথম কোশ্চেন বলছে 1 গ্রাম ভরের কোনো গ্যাস 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 ATM চাপে 410 ml আয়তন অধিকার করে, এটি মোলার ভর নির্ণয় করো। তোমরা পেয়ে যাবে 87 পেজ তোমাদের অঙ্কের বইতে। ঠিক আছে, 2019 সালে এটা কিন্তু মাধ্যমিকে এসেছিলো। ঠিক আছে, এই যে 4 দিকের কোশ্চেনটা বাড়িতে দেখে নেবে। ঠিক আছে, আগে একদিন বুঝেছিলাম, আগে একটা স্কুলে এই কোশ্চেনটা ছিল। বলছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 5.16 লিটার অ্যাসিটিলিন গ্যাস 5 গ্রাম ভরের একটা পাত্রে আবদ্ধ আছে, গ্যাসের চাপ কত হবে। তো দেখে নাও গ্যাসের চাপ কত হবে। এই যে টি এর মান কত দেওয়া আছে, 50 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া ছিল, 50 + 273 করলে 323 কেলভিন। বি এর মান 5.16 লিটার। ঠিক আছে, ওজন বলে দেওয়া আছে কত 5 গ্রাম। তাহলে C2H2 এর মোলার ভর কত, M = 12 × 24। এই যে কার্বন দুটো তাই 12 × 24, হাইড্রোজেন 1 বলে 1 2 2 1 2, 26 গ্রাম পার মোল। চাপ কত, WRT/MV। তাই আমাদের সূত্র WRT/MV হচ্ছে চাপের সূত্র। তাহলে W সব মান টান বসাও, মান বসালে তোমরা আমি ক্যালকুলেটর হিসাব করেছি, তো এই মানটা আছে 0.99 ATM। ঠিক আছে, 0.99 ATM কিন্তু এটার অ্যান্সার আসছে। তারপরে বলেছে কোনো অবতল, তারপরে কোশ্চেনটা কী বলছে, কোনো অবতল দর্পণের ক্ষেত্রে আলোককেন্দ্র ফোকাসের অসীমের মধ্যে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে। ঠিক আছে, প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। অ্যাকচুয়ালি এটা তোমরা কোনটা করবে বলো তো, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটা
তোমরা যেটা করবে সেটা হলো এই তোমার হচ্ছে বক্রতা কেন্দ্রের পিছনে যদি বস্তু রাখা তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হয়, বক্রতা কেন্দ্রের পিছনে বস্তু রাখলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, যে কোশ্চেনটা আছে তোমরা কিন্তু সেটাই করবে, সেটা করলে এখান থেকে হবে। ঠিক আছে, কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে কিন্তু তোমরা এটা করবে যে লেন্স, তো এটা দর্পণ বলেছে তো এখানে, না লেন্স দিয়ে বলেছে, এই যে টুয়েবের অধিক দূরত্বে, এইটা টুয়েবের অধিক দূরত্ব হলে এফ এবং টুয়েবের মাঝে কিন্তু বস্তু হবে এবং সৎ অবশিষ্ট এবং ক্ষুদ্র হবে। ঠিক আছে, এই উত্তরটা কিন্তু তোমরা লিখে দেবে। ঠিক আছে, এবং এর বৈশিষ্ট্য যদি বলে তো এটাই কিন্তু এর বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছি দেখো, নেক্সট কোশ্চেন বলছে যে একজন সাঁতারু জলের তলায়, সে একজন সাঁতারু জলের তলায় কী করছে, জলের তলায় খালি চোখে বস্তুর প্রতিচ্ছবি ঘোলাটা দেখেন কিন্তু মুখোশ পরে খুবই পরিষ্কার দেখতে পান কেন। একটি পরে আরেকটা কোশ্চেন, সেটা পরে বলছি। দেখো এটা কেন হয় এটা দেখে নাও। বলছে বায়ুর তুলনায় জলের প্রতিসরাঙ্ক, আমি পড়ে দিচ্ছি লেখাটা নাও বুঝতে পারো, যে বায়ুর তুলনায় জলের প্রতিসরাঙ্ক বেশি, খালি চোখে জলের নিচে থাকলে চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায়। ঠিক আছে, ফলে প্রতিবিম্ব রেটিনার পিছনে গঠিত হয়, ঘোলাটে দেখাবে। মুখোশ পড়লে চোখের সামনে বায়ুর একটি স্তর থাকে যা প্রতিসরণকে স্বাভাবিক করতে সাহায্য করে। এই পর্যন্ত কিন্তু তোমার লিখতে হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো, একই সঙ্গে আর একটা কোশ্চেন বলেছে। সেই কোশ্চেনটা কি বলছে, যে একটি উত্তল লেন্স থেকে 20 সেন্টিমিটার দূরে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত হবে। দেখো 20 সেন্টিমিটার বলেছে না, ফোকাস দূরত্ব 20 সেন্টিমিটারই হবে। দেখো কেন, কারণ উত্তল লেন্সের ক্ষেত্রে বস্তু যদি লেন্সের ফোকাসের বিন্দুতে অবস্থিত হলে প্রতিবিম্ব কিন্তু অসীম গঠিত হয়, অর্থাৎ লেন্সের কোনো পাশেই নির্দিষ্ট দূরত্বে প্রতিবিম্ব পাওয়া যায় না, সুতরাং লেন্সের ফোকাস দূরত্ব কোথায় হবে, 20 সেন্টিমিটারেই কিন্তু হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন বলছে যে প্রিজমের ক্ষেত্রে ডেল ইজিক্যাল টু আয়ন প্লাস I2 মাইনাস এ, এই সূত্রটা কিন্তু প্রমাণ, এই সমীকরণটা বা এই সূত্রটা কিন্তু প্রমাণ করতে হবে। তো এই সূত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সূত্র, মাধ্যমিকে কিন্তু প্রায় আসে। এই যে এইটা কিন্তু একদম এখান থেকে অবধি সবটা চিত্রসহ লিখতে হবে, এটা পুরো 3 নম্বরে আসবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলছে পর্যায়গত ধর্ম কাকে বলা হয়, পরমাণুর আয়তন এবং কার্যকরী নিউক্লিয়াসের আধানের উপর মৌলের ধনাত্মকতা কীভাবে নির্ভর করে। তো দেখে নাও উত্তরটা, পর্যায়গত ধর্মটা মানবইতে দেখে নাও, 478 পাতা মানবইতে। এই দেওয়া আছে মৌলের পর্যায়গত ধর্ম, 2017 সালে মাধ্যমিকে কিন্তু এটা এসেছিলো, এটা কিন্তু পড়বে, এখান থেকে এই অবধি পড়বে এইটুকু। ঠিক আছে, এর সঙ্গে যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা একটু দেখে নাও তোমরা। এর সঙ্গে দেওয়া আছে একটা কোশ্চেন, যে পরমাণুর আয়তন এবং কার্যকরী নিউক্লিয়াসের আধানের উপর মৌলের নির্ভরতা। দেখে নাও, পরমাণুর আয়তনের উপরে যে আয়তন বাড়লে তোর ধনাত্মকতা, এটা ঋণাত্মক না বলো, ধনাত্মকতা বাড়ে, আর নিউক্লিয়াসের আধান বলছে কার্যকরী নিউক্লিয়াসের আধান বাড়লে তোর ধনাত্মকতা কিন্তু বাড়বে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কী বলছে, আর্গনের পারমাণবিক গুরুত্ব 39.94, পটাশিয়ামের পারমাণবিক গুরুত্ব 39.1, এর তুলনায় বেশি হলেও মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে পটাশিয়ামের আগে আর্গনকে স্থান দিয়েছেন কেন। ঠিক আছে, দেখে নাও উত্তরটা, মেন্ডেলিভ তার পর্যায় সারণীতে, দেখে নাও পর্যায় সারণী তৈরির সময় পারমাণবিক গুরুত্বের চেয়ে রাসায়নিক ধর্মের সাদৃশ্যকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। আর্গন একটি নিষ্ক্রিয় গ্যাস যা অন্য নিষ্ক্রিয় গ্যাসগুলির ধর্মের সঙ্গে মেলে। অন্যদিকে পটাশিয়াম তীব্র তড়িৎ ধনাত্মক ক্ষার ধাতু। ঠিক আছে, তো বলছে যদি পারমাণবিক গুরুত্ব অনুযায়ী পটাশিয়ামকে আগে রাখা হতো তাহলে কী হতো, তবে মৌলগুলির ধর্মের মিল নষ্ট হতো, তাই ধর্মের সামঞ্জস্য বজায় রাখতেই তিনি আর্গনকে কিন্তু আগের স্থান দিয়েছিলেন। ঠিক আছে, আর্গনকে কিন্তু ওই জন্য আগের স্থান দেওয়া হয়েছিল। এটা কিন্তু ভালো করে মুখস্থ করে নেবে, সহজ ভাষায় লিখে দিয়েছি। এই ছিল আমাদের 11 নম্বর যে স্কুলটা, সেটা নেক্সট দিন আমরা দেখবো টাকি গভর্নমেন্ট হাই স্কুল, যে স্কুলের পাশে আমি পড়তাম, আমি কলেজে পড়তাম, তো টাকি গভর্নমেন্ট কলেজে, তো টাকি গভর্নমেন্ট হাই স্কুল তার পাশেই ছিল, তো সেই স্কুলের কোশ্চেন আমরা নেক্সট দিন দেখবো। ঠিক আছে, এই পর্যন্ত আমরা করলাম। তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে। ঠিক আছে, আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে, কারণ অলরেডি আমি 11টা স্কুল কমপ্লিট করে দিয়েছি, আর মাত্র 2টো স্কুল আছে। 12 নম্বর স্কুলটা নেক্সট দিন অবশ্যই করে দেবো, তোমরা দেখবে আজকের মধ্যে বা আগামীকালকের মধ্যেই তখন 12 নম্বর স্কুলটা চলে আসছে। ঠিক আছে, তো বেশি কথা বলবো না, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এবং পরবর্তীকালে তোমাদের অনেক রকম ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো, অনেক উপকারে তোমাদের লাগবে এই চ্যানেলটা।
তোমাদের জন্য চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, ধন্যবাদ।